হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়ালিফাইং সাইট। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমরা আগের দিন আর্টিকেল 16 স্টার্ট করেছিলাম এবং সেখানে আমরা এটা দেখছিলাম যে এই রিজার্ভেশন ব্যাপারটা কিভাবে স্টার্ট হলো। এবং রিজার্ভেশন ব্যাপারটা স্টার্ট হলো তো হলো, এবার অলরেডি না কিভাবে এসসি এবং এসটিদের জন্য রিজার্ভেশন স্টার্ট হয়েছে এবং কিভাবে সেই ডক্টর আম্বেদকর বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড এবং কোথাও না কোথাও যে ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সির কস্টে আমরা করবো না, যেটা আর্টিকেল 335 লেখা হয়েছে সেই পর্যন্ত আমরা দেখেছিলাম। তো তার পরবর্তী ব্যাপারগুলো যে আমার যদি আমি চর্চায় করি আর কি, তো দেখো এখনো পর্যন্ত আমরা কি সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যাঙ্গেল থেকে আর কি। একটা জিনিস দেখো, এখনো পর্যন্ত কি আছে, একদিকে আছে আমার আর্টিকেল 16 যে নাকি বলছে কি ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, মানে যে কোনো সরকারি চাকরি বাকরি এসব ব্যাপারে কি আমি সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেবো, এটা কে বলছে? আর্টিকেল 16 বলছে। একদিকে আর্টিকেল 15 সাবক্লজ 4 বলছে যে এখানে কি বলেছিলাম যে রিজার্ভেশন ফর এসসি এসটি and other backward classes, এটা ইম্পর্টেন্ট। কি বলছে? আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা কি বলছে? আর্টিকেল 15 ক্লজ 4 বলছে। আবার কি ওই যে ডিপিএসপি তে আমরা আগের দিন দেখেছিলাম যে ডিপিএসপি তে আর্টিকেল 46 কি বলছে? ওখানে বলছে যে সোশ্যালি এবং ইকোনমিক্যালি উইকার সেকশনদের মানে স্পেশাল প্রভিশন কাদের জন্য বানাতে হবে? যে সোশ্যালি এন্ড মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের লোকেদের জন্য। কি বলছে? স্পেশাল প্রভিশন ফর সোশ্যালি এন্ড ইকোনমিক্যালি উইকার সেকশন। ভালো করে একটা জিনিস নোটিস করো যে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করে আর্টিকেল 15 সাবক্লজ 4 কি অ্যাড করেছি? ব্যাকওয়ার্ড ক্লাসেস। অরিজিনাল কনস্টিটিউশনে কি ছিল? উইকার সেকশন। এবং আর একদিকে আমরা দেখে আর্টিকেল 335 এ দেখছি কি লেভেল প্লেইং ফিল্ড, মানে আমরা ততক্ষণ পর্যন্ত রিজার্ভেশন দেবো যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার গ্রোথ স্লো ডাউন না হয়ে যায়, রাইট? তো এখনো পর্যন্ত আমরা এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যে চারটে আর্টিকেল অলমোস্ট 4 রকম কথা বলছে। তো ব্যাপার হয়েছে, এবার আমরা করেছি কি, দেখো আমরা করেছি কি, তো কোথাও না কোথাও তো আমাদের ধরো মানে রিজার্ভেশন বা কিছু এসব শুরু করতে হবে। তো সবার প্রথম কি হয়েছে যে আমরা একটা কমিশন বানিয়েছি যে আমরা এই ব্যাকওয়ার্ড ক্লাসেস তো অ্যাড করে দিয়েছি ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, কিন্তু ব্যাকওয়ার্ড আমি কাকে বলবো কাকে? মানে কোথাও না কোথাও আজকে তোমার কাছে খুব ক্লিয়ার ব্যাপারটা যে কিনা যে এদেরকে ব্যাকওয়ার্ড ক্লাসেস বলা হয়, এদেরকে হায়ার কাস্ট বলা হয় বা কিছু, কিন্তু এগুলো তো একটা কথার কথা। তুমি যখন একটা লিগাল কাজ করছো, কনস্টিটিউশন অ্যাকর্ডিংলি কিছু করছো, তোমার কাছে এটা কোথাও না কোথাও একটা রিটেন এন্ড ক্লিয়ারলি মেনশন থাকা উচিত, বা তোমার বুঝতে পারা উচিত যে হ্যাঁ এদেরকে ব্যাকওয়ার্ড ক্লাস বলা হয়, এদেরকে আপার ক্লাস বলা হয়, এই টাইপের কথাগুলো আর কি। তো আমরা সবার প্রথম বানাবো কি বানাবো? প্রথম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। কি বানাবো? ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, রাইট? সেটার নাম কি, যে মানে অধ্যক্ষতা করছে আর কি কাকা কাল্লেকার কমিশন 1955। কি বানাবো? প্রথম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, যেটা নাকি 1955। তো এই কাকা কাল্লেকার কমিশন আমাদের রেকমেন্ড দেয় যে কি রিজার্ভেশন অন দি বেসিস অফ কাস্ট, মানে কাস্টের ওপর, মানে যে ইন্ডিয়া তুমি রিজার্ভেশন দিতে চাও, তুমি কাস্টের ওপর ডিপেন্ড করে রিজার্ভেশন দিয়ে দাও। তো এইভাবে ধরো আমাদের এসসি এসটি রিজার্ভেশন শুরু হয়ে যায়, রাইট? তো আমরা এইভাবে যেটা বলেছিলাম যে 22.5%
যারা এসসি অ্যান্ড এসটি আছে তাদের আমরা রিজার্ভেশন দিতে শুরু করে দিই। তো ব্যাপার হয়েছে, কিন্তু দেখো এই আর্টিকেল 15 ভালো করে মনে করো, আর্টিকেল 15 সাবক্লজ 4 যে ছিল ওখানে কি বলেছে? রিজার্ভেশন ফর এসসি, কি বলছে? রিজার্ভেশন ফর এসসি, এসটি অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো প্রথম ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের রেকমেন্ডেশনে আমরা 22.5% এসসি এসটি দের রিজার্ভেশন দেওয়া শুরু করে দিয়েছি, রাইট? কিন্তু এই পর্যন্ত আমরা রিজার্ভেশন দিয়েছি, তারপরে আমরা এখনো মতো দেখিনি। তো এরপরে ঘটনা কি হয় দেখো, এরপরে ঘটনা এটা দাঁড়াচ্ছে, ইন দ্য ইয়ার অনেক সময় কেটে গেছে, 1977-78 এর টাইম চলে এসছে, ঠিক আছে? এই টাইমটা ইন্ডিয়ার জন্য খুব মজার টাইম আর কি। কেন? যে প্রথমবার ইন্ডিয়ার ইতিহাসে, আই রিপিট, প্রথমবার ইন্ডিয়ার ইতিহাসে প্রথম কোন নন কংগ্রেসি সেন্টারে কোন নন কংগ্রেসি গভর্নমেন্ট এসছে আর কি। ইন্দিরা গান্ধী ডিফিট হয়ে গেছে এবং এই টাইমে কি হয়েছে? মোরারজি দেসাই গভর্নমেন্ট এসছে। মোরারজি দেসাই প্রাইম মিনিস্টার, মোরারজি দেসাই গভর্নমেন্ট এসছে। এবার দেখো, যখনই তুমি নতুন কেউ পাওয়ারে আসে না, তারা কিছু করে দেখাতে চায়, রাইট? তো মোরারজি দেসাই কি বলছে? ডেকে পাঠিয়েছে একজনকে। কাকে? মিস্টার বিপি মন্ডল। মিস্টার বিপি মন্ডলকে ডেকে পাঠিয়েছে এবং বলছে যে আমরা বানাবো সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। কি বানাবো আমরা? যে মিস্টার মন্ডল, আমি বানাবো কি? সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। কি করার জন্য বানাবো? যে এসসি এসটি তো আমরা রিজার্ভেশন দিয়েছি, কিন্তু তার সাথে আর্টিকেল 15 সাবক্লজ 4 এ আরেকটা কথা ছিল কি? এসসি এসটি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো মিস্টার মন্ডল, আপনি এক কাজ করেন, ইউ গো অ্যান্ড ফাইন্ড আউট সোশ্যালি, মিস্টার মন্ডল আপনি খুঁজে নিয়ে আসেন কাদের? সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস who are not SC and ST। হ্যাঁ, তুমি যাও, তুমি গিয়ে কাকে খুঁজে নিয়ে আসবে? যে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, যারা এসসি, মানে মোট কথা এসসি এবং এসটি নয়, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব নয়, এরকম যারা কারা আছে কিন্তু তারা সমাজে ব্যাকওয়ার্ড ক্লাসেস, সোশ্যালি এবং ইকোনমিক্যালি। আপনি গিয়ে কাদের খুঁজে নিয়ে আসবেন? ব্যাকওয়ার্ড ক্লাসেস। এবার এসসি এসটিরা তো অলরেডি ব্যাকওয়ার্ড এবং যাদের আমরা অলরেডি রিজার্ভেশন দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এমন আরো কারা আছে যারা এসসি এসটি নয়, তবুও ব্যাকওয়ার্ড, তবুও সমাজে ব্যাকওয়ার্ড ক্লাস হিসেবে গণ্য হয় এবং তবুও তারা সমাজে অনেক বেশি আছে, আমরা তাদেরও রিজার্ভেশন দেবো। তাকে এই রেসপন্সিবিলিটি কাকে দেওয়া হলো? মিস্টার বিপি মন্ডল। কমিশনের নাম কি? মন্ডল কমিশন। কি বলবো? কমিশনের নাম কি? এটা এই কাজটা কে করবে? মন্ডল কমিশন। তোমাদের কোশ্চেন আসবে যে ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এটা কে, মানে কমিশনের নাম কি? কাকা কাল্লেকার কমিশন। সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন কে? মন্ডল কমিশন। তো ঠিক আছে, মন্ডল কমিশন তো বেরিয়ে গেছে। এবার এর মধ্যে वक्त बदल गए, हालात बदल गए, जज्बात बदल गए। কেন কি হয়েছে? এর মধ্যে কি হয়েছে? এই মন্ডল কমিশনের রিপোর্ট আসতে আসতে 1980 হয়ে গেছে। এর মধ্যে কি হয়েছে? এই মোরারজি দেসাইয়ের গভর্নমেন্ট আবার পাল্টি খেয়ে গেছে, আবার ইন্দিরা গান্ধী ক্ষমতায় চলে এসছে, রাইট? বাট ইন্দিরা গান্ধী তো ইন্দিরা গান্ধী হয়, রাইট? তো তার মধ্যে আমাদের দেশে অনেক কিছু সময় চলছিল, রাইট? তো যে ওই যে পাঞ্জাবের ওই মানে অমৃতসরের স্বর্ণ মন্দির অনেক ঘটনা হয়েছে, তার মধ্যে 84 ইন্দিরা গান্ধী ডেথ হয়ে যায় নিজের শিখ বডিগার্ড দ্বারা। তারপরে ইন্দিরা গান্ধী আসে, তারপরে রাজীব গান্ধী আসে। এই করতে করতে 1990 না, মানে মোট কথা এই টাইমটা অনেক বিধি টাইম চলছিল আর কি। রাজীব গান্ধী এসে তারও আবার ডেথ হয়ে যায় শ্রীলঙ্কান এলটিটির দ্বারা। তো এই করতে করতে 1990 চলে আসে। মন্ডল কমিশনের রিপোর্ট কবে চলে আসছে? 1980-তে। এটা এখনো মতো ইমপ্লিমেন্টই করা হয়নি।
এইটা টাইমে ভিপি সিং এর গভর্নমেন্ট আসে 1990-তে। এবং ভিপি সিং কি করে, এই যে মন্ডল কমিশনের রিপোর্ট, যে রেকমেন্ডেশন, মন্ডল কমিশনের রিপোর্ট, এটা কি হয়, ইমপ্লিমেন্ট করে দেয়। আবার রিপিট করছি, মন্ডল কমিশনকে কি আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুমি গিয়ে খুঁজে বের করো যারা এসসি এসটি নয় কিন্তু তাও ব্যাকওয়ার্ড, এরকম কিছু ক্লাস তুমি আমাকে এনে দেখাও। তো মন্ডল কমিশনের রিপোর্ট সাবমিট করেছে 1980-তে, যেটা নাকি ইমপ্লিমেন্ট করা হয়েছে। মানে বিপি মন্ডলকে কি বলা হয়েছে, ইন আদার ওয়ার্ডস তুমি এসসি এসটি নয় এমন কিছু ব্যাকওয়ার্ড ক্লাসেসকে নিয়ে আসো, রাইট। ইন আদার ওয়ার্ডস তুমি আমাকে এইটা মানে চিনে নিয়ে আসো যারা নাকি আদার ব্যাকওয়ার্ড ক্লাস। ইন আদার ওয়ার্ডস তোমরা তাকে ওবিসি বলো, এটা খুঁজে বের করা হবে। তো মন্ডল কমিশনের রিপোর্ট তো 80-তে সাবমিট হয়ে গেছিল, 90-তে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং এই টাইমে মন্ডল কমিশন রেকমেন্ডেশন দেয় যে কাস্ট বেসড রিজার্ভেশন কারা, মানে একটা রিপোর্ট দেয় যে হ্যাঁ এই সমাজে এই কাস্ট গুলো আছে যাদেরকে, যারা নাকি সোশ্যালি এন্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এদেরকে রিজার্ভেশন দেওয়া উচিত। কিরকম, মন্ডল কমিশনের রিপোর্ট বলছে যে মিস্টার প্রাইম মিনিস্টার, ব্যাপার হয়েছে না 22.5% কে আমরা অলরেডি রিজার্ভেশন দিচ্ছি যারা নাকি এসসি এন্ড এসটি। বাকি যা পপুলেশন আছে তাদের মধ্যে 44% যারা হিন্দু, বাকি বললাম বাকি যা পপুলেশন আছে মানে যত হিন্দু পপুলেশন আছে তার মধ্যে 44% হিন্দু যারা হচ্ছে ব্যাকওয়ার্ড। এবং এছাড়াও আরো 16% নন হিন্দু রয়েছে, মানে আছে না হিন্দু মুসলিম ছাড়াও মানে আরো অনেক রিলিজিয়ান আছে, শিখ আছে, ক্রিশ্চিয়ানিটি আছে, যারা 16% যারা নন হিন্দু ইনক্লুডিং মুসলিম, রাইট, তাদের মধ্যে 8% হচ্ছে ব্যাকওয়ার্ড। এটা কে বলছে, মন্ডল কমিশন কে খুঁজে বের করে এনেছে কি যত ইন্ডিয়াতে এসসি এসটি বাদ দিয়ে যত হিন্দু আছে তার মধ্যে 44% হচ্ছে ব্যাকওয়ার্ড, এবং নন হিন্দু পপুলেশন যে 16% আছে তার মধ্যে 8% হচ্ছে ব্যাকওয়ার্ড। এবং তাহলে আপনার রেকমেন্ডেশন কি, বিপি মন্ডল বলছে আমার রেকমেন্ডেশন হচ্ছে এই 44% প্লাস এই 8%, রাইট, টোটাল 52% ইন্ডিয়াতে আছে কি ব্যাকওয়ার্ড। এই 52% এর মধ্যে আমার রেকমেন্ডেশন, মিস্টার বিপি মন্ডল কি বলছে, আমার রেকমেন্ডেশন হলো এটা কি টোটাল 52% ব্যাকওয়ার্ড আছে, ব্যাকওয়ার্ড ক্লাস আছে। অলরেডি 22.5% কে আমি রিজার্ভেশন দিচ্ছি, এবার যদি 52% কে আমি টোটাল রিজার্ভেশন দিয়ে দিই তাহলে এই কোথাও 75% অ্যারাউন্ড রিজার্ভেশন হয়ে যাচ্ছে, যেটা নাকি সিলিং বলেছিল না এমআর বালাজি কেসে। তো সেই সিলিং টাচ হয়ে যাচ্ছে, সিলিং কভার হয়ে যাচ্ছে, সেটা সুপ্রিম কোর্ট মানবে না। তো এই 52% এর মধ্যে 27.5% লোককে আপনি রিজার্ভেশন দিয়ে দেন। কি বলছে, এই 52% টোটাল ব্যাকওয়ার্ড লোক আছে তার মধ্যে 27.5% মানুষকে আপনি রিজার্ভেশন দিয়ে দেন। তাতে কি হবে, এই যে সরি 27% লোককে আপনি রিজার্ভেশন দিয়ে দেন। তাতে কি হবে, এই যে 22.5% প্লাস 27%, ইন দি এন্ড 49.5% ইন্ডিয়াতে রিজার্ভেশন হবে। তাতে কি হবে, সিলিংও টাচ করলাম না কিন্তু আমি একটা মোটামুটি একটা সাফিসিয়েন্ট লেভেলে আমি রিজার্ভেশন দিতে পারছি যাতে নাকি আমরা কোনোদিন ইকুয়ালিটি অ্যাচিভ করতে পারবো। তো ভিপি সিং গভর্নমেন্ট তো 1990-তে মন্ডল কমিশনের রিপোর্ট ইমপ্লিমেন্ট করে দিয়েছে। তো তারপরে না পুরো দেশ জুড়ে প্রোটেস্ট হয়েছিল, কেন, আরে স্বাভাবিক কথা, দেখো অতটাও সোজা না, তুমি দেশের 100% পপুলেশনের মধ্যে অলমোস্ট 50% লোক রিজার্ভেশন পাচ্ছে, বাকি 50% লোক চুপ করে থাকবে, একটু কোথাও না কোথাও পৃথিবী দ্বারা প্রোটেস্ট হবে আর কি। সামান্য এই ওয়াক আপ জুড়ে দেখবে না যে পুরো দেশে কত কিছু গাড়ি ঘোড়া সব জ্বলে যাচ্ছে, রাস্তাঘাটে আগুন জ্বলছে, প্রায় দাঙ্গা বাঁধার মতো একটা সিচুয়েশন হয়ে গেছিল। তো যাই হোক, তো দেশ জুড়ে প্রোটেস্ট হয়েছে এবং ওই টাইমে ইন্দিরা সাহানি, না গান্ধী নয়, ইন্দিরা সাহানি ভার্সেস ইউনিয়ন অফ
ইন্ডিয়া। এই কেসে মন্ডল কমিশনের রিপোর্টকে চ্যালেঞ্জ করা হয় যে মাই লর্ড, আমার মনে হয় মন্ডল কমিশনের রিপোর্ট এগেইনস্ট দ্য কনস্টিটিউশন অফ স্পিরিট ইকুয়ালিটির এগেইনস্টে, তো আপনি এটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দিন। তো সুপ্রিম কোর্ট বলছে কি, সুপ্রিম কোর্ট বলছে মন্ডল কমিশনের রেকমেন্ডেশন তো ঠিক আছে, কিন্তু এর ফার্দার একটা কথা স্টেপ, তুমি একটা কথা মনে রাখো, তিনটে আমি কথা বলে দিচ্ছি। প্রথম কথা হলো তো নেভার টাচ দ্য সিলিং। মানে কি বলছে যে ওই যে 50% সিলিং আমরা ডিসাইড করে দিয়েছি না, কিসের উপরে বেস করে? ওই যে আর্টিকেল 335 এর উপর বেস করে, যেখানে নাকি রিজার্ভেশন ততক্ষণ পর্যন্তই হবে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার গ্রোথ যেন স্লো ডাউন না হয়ে যায়। তো দিয়েছো 22.5% প্লাস 27 49.5% আছে বলে আমরা কিছু বলছি না, সিলিং যেন ক্রস না করে যায় রিজার্ভেশনের ক্ষেত্রে। ওকে, এবং তুমি যে রিজার্ভেশন দিচ্ছ না, তুমি যে রিজার্ভেশন দিচ্ছ এটা শুধুমাত্র ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের জন্য। মানে এই যে সামনে যত এক্সাম আছে তোমাদের, না এই আছে এনটিপিসি ডেট দিয়ে দিয়েছে, এসএসসি, সিজিএল আছে, সিএইচএসএল আছে, ইউপিএসসি আছে, ডব্লিউবিসিএস আছে, যে কোনো এক্সাম আছে আর কি। তো যখন তোমরা এই ওপেন এক্সাম দিয়ে ঢুকছো তখনই রিজার্ভেশন, পরে প্রমোশনের ক্ষেত্রে তোমাদের এই রিজার্ভেশনের গল্প আসবে না আর কি, ঠিক আছে? তারপরে তোমরা সবাই সমান। কি রিজার্ভেশন only for initial appointment, not for promotion। এবং থার্ড কথা আমি জানি রাখছি, স্টেট, ঠিক আছে, এটা শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউশনেই তুমি করতে পারো, রাইট? এটা নয় যে এবার থেকে তুমি নিয়ম করে দেবে যে হচ্ছে হ্যাঁ আজকে জিওতে মুকেশ আম্বানি রিক্রুটমেন্ট করছে, তাতেও স্টেট ডিসাইড করে হ্যাঁ তোমাকে 50% রিজার্ভেশন, মানে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য রিজার্ভেশন করে তারপর তুমি জিওতে চাকরি দেবে আর কি। শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউশনেই তুমি এটা করতে হবে। তো এটা ছিল ইন্দিরা সাহানি কেসের জাজমেন্ট। অ্যান্ড বাকি রিজার্ভেশন রিলেটেড আরো মানে যে টপিকগুলো আছে, আজকের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো আমরা পরের ভিডিওতে দেখবো। তো এখনো পর্যন্ত কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিও, বাকি পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।